আশরাফুল আহমেদ ধপ করে সোফার উপর বসে পড়লেন। তিনি কিছু ভেবে পাচ্ছেন না, কে তার পিছু লাগল। তার সব কিছু বরবাদ করে দিতে উঠে পড়ে লাগল। টিভিতে বারবার বলছে, আজকের ব্রেকিং নিউজ, কালো টাকার পর্দা ফাঁস, এবং সবার আগে নাম খোলাসা হল প্রভাবশালী রাজনৈতিক নেতা আশরাফুল আহমেদ চৌধুরীর। বারবার একই খবর বলছে প্রত্যেক চ্যানেলে। আশরাফুল আহমেদ আর সহ্য করতে না পেরে উঠে দাঁড়িয়ে হুক্কার ছেড়ে রিমোট টিভির গ্লাসের জোরে এক ঢিল মারলেন। এক বিকট শব্দ হয়ে টিভি অফ হয়ে গেল। রাগে সাপের মতো ফুঁসছেন তিনি। কে কে করছে এসব? আমি গত ২৫ বছর যাবত এই রাজনীতিতে রয়েছি, কেউ আজ পর্যন্ত চোখ তুলে তাকানোর সাহস পায়নি, কিন্তু আজ আজ আমার সব কালোবাজারি জনগণের সামনে এসে পড়েছে। কোন হারামির বাচ্চা এমন করছে? আমি ছাড়ব না আমি ওকে, জোরে চিল্লিয়ে। আশরাফুল আহমেদ রেগে চিল্লিয়ে কথাগুলো বলছিলেন, ঠিক সেই সময় তার ফোনে আবারও আননোন নাম্বার থেকে কল আসে। আশরাফুল আহমেদ, হ্যালো। আরে এত চিল্লাচ্ছ কেন শ্বশুরমশাই? এই জোরে কথা বলার অভ্যেস এখনো গেল না তোমার, তাই না? আস্তে কথা বলতে শিখো, কেননা এটা তো শুধু ট্রেলার ছিল। এর পরের কাহিনী দেখলে না তুমি বড় গলা করে কথা বলতে পারবে, আর না তুমি সেই অবস্থায় থাকবে। আশরাফুল আহমেদ, হারামজাদা, কেন আমাদের পিছনে পড়েছিস তুই? কি চাস কি তুই? দেখ, এর পরিণাম কিন্তু ভালো হবে না। আমার সাথে টক্কর দিতে আসিস না বললাম। দেখো, আমি যা চাই তা তো আমি বলে কয়ে নিই না, সোজা কেড়ে নিই। আর আমার যা চাই তা আমি নিয়েই নিয়েছি। আর কথা হলো তোমাকে টক্কর দেয়ার, তাহলে না আমি তোমাকে টক্কর দিতে, না শুধু তোমার সাথে কিছু পুরনো হিসেব বরাবর করতে এসেছি। আশরাফুল আহমেদ, কিসের পুরনো হিসেব? কি বলতে চাচ্ছিস? তোমার কিছু পুরনো অতীত, ইতিহাসের পাতা ঘেটে দেখতে পারো। আশরাফুল আহমেদ, দেখ, তুই আমার যা করার কর, কিন্তু আমার মেয়ে তো তোর কাছে। আমার মেয়ের যেন কিছু না হয়। আমার মেয়ের একটা টোকা লাগলে তোকে জানে খতম করে দিব। পারবি না, কখনোই তা তুই পারবি না। আর এইটাও মাথায় রাখ তুই, যে তোর মেয়ে এখন আমার কাছে। আমার যখন ইচ্ছা আমি তোর মেয়ের সাথে তাই করতে পারি। আর তোর মেয়ের চিন্তা বাদ দে। আমার জান পাখি আমার কাছে, চিন্তা কিসের? তুই এখন শুধু তোর নিজের চিন্তা কর, আর ঘড়ির কাঁটা গুনা শুরু করে দে, কেননা খুব দ্রুতই তুই আরও একটা ধামাকার খবর শুনবি। দিল, রেগে ফোন কেটে দিল। আমি তাকে মেরেই ফেলব। হ্যালো হ্যালো। আব্রাহাম এতক্ষণ আশরাফুল আহমেদের সাথে কথা বলছিল বললে ভুল হবে। আব্রাহাম তাকে ধমকি দিচ্ছিল। হঠাৎ ফোন কেটে দেওয়ায় আশরাফুল আহমেদ চিল্লিয়ে ফোন নিচে আছাড় দিল এবং দুলালকে বলতে লাগল, দুলাল, যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করো। খবর যেন আর বেশি না ছড়াতে পারে, এবং সবাই যেন এটা জানতে পারে যে এটা একটা ভুয়া খবর ছিল। যত টাকা লাগে নাও, যত লাগে আমি দেব, কিন্তু তবুয়া সবার মুখে তালা লাগাও। জি জি স্যার। এই বলে দুলাল তাদের বাসা থেকে বের হয়ে গেল। আশরাফুল আহমেদ মাথা ধরে বসে পড়লেন। তিনি কিছুই বুঝতে পারছেন না, এত বছর পর আবার কে এলো যেটার পরিবারের সুখ শান্তি কেড়ে নেওয়ার পিছনে পড়ল। এরই মধ্যে আতিয়া আহমেদ এলো। একটু আগে যা কিছু হয়েছে তিনি সব কিছুই দেখেছেন। আতিয়া আহমেদ, একটা কথা জানো তো, যে মানুষ যা করে ফলস্বরূপ তাই পায়। তুমিও তাই পাবে যা তুমি অতীতে করে এসেছো। অতীত মানুষের পিছু ছাড়ে না কখনো, কোনো না কোনোভাবে তা সামনে আসে। আমি যদি সেদিন জানতাম যে তুমি তোমার বড় ভাই ভাবির সাথে এমন কিছু করতে যাচ্ছ, তাহলে আমি কোনোদিনও ওই বাড়ি থেকে বেরিয়ে আসতাম না। আমি বুঝিনি যে আমি এক অমানুষের সাথে ঘর করছি, এক অমানুষকে ভালোবেসেছি। যা করে এসেছো তুমি, তার জন্য নাই তোমাকে আল্লাহ ক্ষমা করবে, আর নাই কোনোদিন তোমার অতীত তোমার পিছু ছাড়বে। কখনো কখনো বাবা মার কর্মের জন্য তাদের সন্তানদের বিপদের সম্মুখীন হতে হয়। আজ আমার আইরাত আমার কাছ থেকে দূরে, আর তা শুধুই তোমার জন্য। মনে রেখো, এটা তোমার কর্মের ফল। এই বলে আতিয়া আহমেদ রেগে চলে গেলেন। আশরাফুল আহমেদ আগের মতোই মাথায় হাত দিয়ে বসে রইলেন। তিনি পুলিশ অফিসারদের এবং এসিপিকে খবর দিলেন। কিছুক্ষণ পর তারা নির্মহলে এসে হাজির হলেন। অফিসার, স্যার, ওই লোকটি আপনাকে যে নাম্বার থেকে কল করেছিল, আমরা তা ট্র্যাক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু কাজ হচ্ছে না। আশরাফুল আহমেদ, অফিসার, আপনি যে করেই হোক ওই কামিনাকে খুঁজে বের করুন। অফিসার, জি স্যার, আমরা তাকে যে কোনো মূল্যে বের করে আনব। কিন্তু স্যার, পুরো শহর তো আপনার সেই কালো টাকার বাজারের খবর নিয়ে থই থই করছে। আশরাফুল আহমেদ, অফিসার, আপনার যত টাকা লাগে আপনি নিন, ব্যাপারটাকে ধামাচাপা দিন অ্যাজ সুন অ্যাজ পসিবল।
অফিসার, জি স্যার। চৌধুরী ভবন। সূর্যের আলো আইরাতের চোখে পড়ল। এতে আইরাত কিছুটা বিরক্ত হল। ধীরে ধীরে চোখ খুলে তাকালো, দেখল যে সকাল হয়ে গেছে। পাশে তাকিয়ে দেখল আব্রাহাম নেই। আইরাত বিছানাতে উঠে বসল। আইরাতের তার আম্মুর কথা মনে পড়ে গেল। বাসায় থাকতে আইরাত কখনোই নিজে একা উঠতে পারত না। তার মাকে রোজ রোজ একতরফা যুদ্ধ করতে হতো তাকে ঘুম থেকে জাগানোর জন্য। আইরাত অনমনেই এইসব ভেবে হেসে উঠল। কিন্তু আম্মু তো আর ডাকে না, এখন একা একাই ঘুম ভেঙে যায় আইরাতের। আবার আইরাতের মুখের হাসিখানা উড়ে গেল। বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে নিচে নেমে পড়ল আইরাত। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় আবির আহমেদ আইরাতকে দেখতে পেলেন। আবির আহমেদ, কিরে মা, উঠে পড়েছিস? ঘুম কেমন হলো তোর? আইরাত, হ্যাঁ বাপি, ভালো। আবির আহমেদ, নে আয়, খেয়ে নে। আইরাত খাবার টেবিলে বসে পড়ল। অয়ন রুম থেকে বেরিয়ে এলো, সেও টেবিলে বসে পড়ল। অয়ন, গুড মর্নিং কিউট ভাবি। আইরাত, মর্নিং। আইরাত আশেপাশে তাকাতাকি করতে লাগল। অয়ন তা খেয়াল করে আইরাতকে বলে উঠল, ভাবি, কাউকে খুঁজছ? কই, না না। বুঝেছি বুঝেছি, চিন্তা করো না, ভাইয়া একটু বাইরে গেছে, রাস্তায় আসছে। অয়নের কথায় আইরাত কিছুটা বোকা বনে গেল। কেননা আইরাত যাকে দু চোখেও দেখতে পায় না, আর সে কিনা অপেক্ষা করছিল, তাও আবার এই খাটাসটার জন্য। আবির আহমেদের কথা শুনে আব্রাহাম এক ভ্রু উঁচু করে কিছুটা বাঁকা হাসল। আইরাতের পাশে বসে পড়ল। ও রিয়ালি? আইরাতের দিকে তাকিয়ে আইরাত মুখ ঘুরিয়ে নিল। খাওয়ার মাঝখানে আব্রাহাম বলে উঠল, বাপি, বলছি কি খাওয়া দাওয়া শেষে রেডি হয়ে নাও, আমরা সবাই মিলে শপিংয়ে যাব, বিয়ের শপিং। আব্রাহামের কথা শুনে আইরাতের খাবার গলায় আটকে পড়ল। কাশতে কাশতে শেষ হচ্ছে। সবাই পানি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। আব্রাহাম আইরাতের মাথায় আস্তে করে বাড়ি দিতে লাগল। আস্তে মা, আস্তে, দেখে শুনে খাবি তো? অয়ন, ভাবি, ধীরে ধীরে পানি খাও। আব্রাহাম, হঠাৎ বিয়ের শপিংয়ের কথা শুনে কাশি উঠে গেল কেন তোমার? আইরাত অসহায় দৃষ্টিতে আব্রাহামের দিকে তাকিয়ে রইল। আইরাতের কাশি কমে এলো। সবাই আবার বসে খেতে শুরু করল। আব্রাহাম নিচে তাকিয়ে ফিসফিস করে বলতে লাগল, শুনো, যত বাহানাই করো না কেন, তোমার আর আমার বিয়ে হচ্ছেই, আর তোমাকে আমাদের সাথে যেতেও হবে। আইরাত, যাব না আমি, আমার শরীর ভালো ঠেকছে না। তাই না? এই বলে আব্রাহাম আইরাতের দিকে এগোতে লাগল এবং আইরাত পিছাতে লাগল। কি হলো? আপনি এভাবে এগুচ্ছেন কেন? প্লিজ থামুন, সামনে বাড়বেন না। কিন্তু আইরাতের কথার পুরো উল্টো করে আব্রাহাম একদম আইরাতের সামনে এসে পড়ল এবং আইরাতকে এক হাত দিয়ে দেয়ালে চেপে ধরল। আইরাত অন্যদিক দিয়ে যেতে ধরলে আব্রাহাম আবার তার হাত দিয়ে আটকে দিল। আব্রাহাম ফুঁ দিয়ে আইরাতের চুলগুলো উড়িয়ে দিল। আইরাত তার চোখ জোড়া বন্ধ করে ফেলল। আইরাতের ঠোঁট জোড়া কাঁপছে, যা আব্রাহামকে চুম্বকের মতো কাছে টানছে। আব্রাহাম ক্রমশ আইরাতের ঠোঁটের দিকে এগোতে লাগল। আইরাত আব্রাহামের নিঃশ্বাস অনুভব করতে পারছে, যার ফলে সে আরও খিচে চোখ বন্ধ করে ফেলল। আব্রাহাম আইরাতের ভীত চেহারাটা দেখে মুচকি হাসল। আইরাতের এই মায়াভরা চেহারাটাই আব্রাহামকে পাগল করে ছেড়েছে। আব্রাহাম আইরাতের কোপালে এক দীর্ঘ চুম্বন দিয়ে দূরে সরে এলো। কিছু করছে না টের পেয়ে আইরাত চোখ মেলে তাকালো এবং দেখল আব্রাহাম তার দিকে তাকিয়ে মুচকি হেসে দাঁড়িয়ে আছে। জান পাখি, বাহানা না করে গেট রেডি। আইরাত ভীত চোখে ছোট ছোট করে আব্রাহামের দিকে তাকালো এবং তার মাথা আস্তে করে এপাশোকাশ করল, অর্থাৎ না সূচক। আব্রাহাম আর কিছু না বলে আইরাত থেকে একটু দূরে গিয়ে দু হাত আড়াআড়িভাবে ভাঁজ করে আইরাতকে উপর থেকে নিচে এক নজর দেখে নিল। আব্রাহাম, যেমন আছো চলবে, চলো। এই বলে পরক্ষণেই আব্রাহাম আইরাতকে কোলে তুলে নিল। আইরাত তো পুরাই অবাক। আরে আরে, কি করছেনটা? নিচে নামান বলছি। আব্রাহাম, আইরাত, নামাতে বলছি না আপনাকে? কি করছেন আপনি, আর কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এটা কথা না শোনার ফল, এবার ভোগ করো। আব্রাহাম আইরাতকে কোলে নিয়ে নিচে নেমে এসে পড়ল। আব্রাহাম করিম চাচাকে দ্রুত গাড়ি বের করতে বলল। করিম চাচা আর কিছু না বলে দ্রুত গাড়ি বের করে বাড়ির বাগানে নিল। আব্রাহাম আইরাতকে কোলে নিয়েই বাড়ির বাইরে বেরিয়ে এলো। বের হয়ে দেখল আবির আহমেদ এবং অয়ন বাইরে ওদের জন্য অপেক্ষা করছে। অয়ন আব্রাহাম আর আইরাতকে এভাবে দেখে হেসে দিল। আব্রাহাম, আবে ওই, আমার বউ আমি যেভাবে ইচ্ছে সেভাবে নেব, এতে লোকে যা ইচ্ছে বলুক, আই রিয়ালি ডোন্ট কেয়ার, জাহান্নামে যাক। আর তুই দাঁত কেলানো বন্ধ কর, নয়তো তোর দাঁত আর দাঁতের জায়গায় থাকবে না, বুঝলি? অয়ন সাথে সাথে মুখ অফ করে ফেলল। আইরাত ইচ্ছে মতো আব্রাহামকে গালি দিতে লাগলো। হনুমান একটা, লাজ লজ্জার মাথা খেয়েছে। নিজের বাপি ভাইয়ের সামনে কেউ এভাবে আসে? আমাকে চেঞ্জ পর্যন্ত করতে দেয়নি, হারামি কুত্তা। আইরাতকে লজ্জায় পড়তে দেখে আবির আহমেদ বলে উঠলেন, আইরাত মা, কি করবি বল, আমার ছেলেটা এমনই,
কারো পরোয়া করে না। নে নে, এবার সবাই উঠে বসে। আইরাত আব্রাহামের দিকে তাকালো। আব্রাহাম সাথে সাথে আইরাতকে একটা চোখ মারল। অসভ্য কোথাকার। আব্রাহাম আইরাতকে নিয়ে সামনে বসে পড়ল। আবির আহমেদ এবং অয়ন পিছনের সিটে। আব্রাহাম ড্রাইভ করতে শুরু করল। আব্রাহাম আইরাতের দিকে তাকিয়ে দেখে আইরাত মুখ দুগাল ফুলিয়ে বসে আছে। একসময় তারা শপিং মলে চলে এলো। প্রথমেই তারা চলে গেল লেহেঙ্গার দোকানে। মলের ম্যানেজার আব্রাহাম এবং তার বাপিকে দেখে দাঁড়িয়ে গেল এবং দ্রুত তাদের কাছে গেল। ম্যানেজার, আরে এ আমি কাকে দেখছি? মিস্টার আবির আহমেদ এবং মিস্টার আব্রাহাম আহমেদ, আপনারা আমার মলে এসেছেন। আমি জাস্ট বিলিভ করতে পারছি না। আপনারা কেন কষ্ট করে আসতে গেলেন? আপনারা শুধু একটাবার ফোন করতেন, আমরা আমাদের বেস্ট ডিজাইনারদের আপনাদের কাছে পাঠিয়ে দিতাম। আব্রাহাম, আরে না না, ঠিক আছে। ম্যানেজার স্যার, প্লিজ আপনারা ভিতরে আসুন। আব্রাহাম, আইরাত, আবির আহমেদ, অয়ন সবাই ভিতরে গেল। আবির আহমেদ ম্যানেজারের উদ্দেশ্যে বলল, আব্রাহাম, আয়রাত, আবির আহমেদ, অয়ন সবাই প্রায় ৪-৫ ঘন্টা শপিং করলো। এবার বাসায় ফেরার পালা। আব্রাহাম রাশেদকে ফোন দিয়ে জলদি গাড়ি পার্কিং থেকে বের করতে বলল। সবাই গাড়িতে উঠে বসে পড়ল। আব্রাহাম ড্রাইভ করতে লাগলো। মাঝে মাঝে সে আয়রাতের দিকে তাকাচ্ছে। আয়রাতের এখনও মন খারাপ। সে গাড়ির জানালা দিয়ে বাইরে আনমনে তাকিয়ে আছে। আব্রাহাম আয়রাতকে দেখে মুচকি হাসি দিয়ে ড্রাইভ করতে লাগলো। কিছুক্ষণ ড্রাইভ করার পর আব্রাহাম গাড়ির সাইড গ্লাসে খেয়াল করল যে একটা সাদা রঙের গাড়ি ঠিক তাদের পিছু পিছু আসছে। তা দেখে আব্রাহাম কিছুটা কপাল ভাঁজ করল। আব্রাহাম আবার ড্রাইভিং করাতে মনোযোগ দিল, কিন্তু না, আব্রাহামরা যেই দিকে যাচ্ছে সেই গাড়িটিও ঠিক সেই দিকেই যাচ্ছে। আব্রাহাম এইবার একদম কনফার্ম হয়ে গেল যে গাড়িটা তাদেরকেই ফলো করছে। আব্রাহাম আর কিছু দূরে গিয়ে ইউ টার্ন নিয়ে নিল। কিছুটা আঁকাবাঁকা পথে ড্রাইভ করতে লাগলো এবং দ্রুত যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর তারা বাড়িতে এসে পড়ল। সবাই গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে প্রবেশ করল। অয়ন, যাক বাবা, অবশেষে আমরা বাসায় ফিরলাম। আমি তো ভেবেছিলাম যে আজকে আর বাসায়ই আসা হবে না। আব্রাহাম, তো বাসায় আসলি কেন? আগে বলতি, তোকে বাইরেই রেখে আসতাম। অয়ন, ভাবি, তুমি তোমার জামাইকে কিছু বলো, সব সময় আমার পিছে লেগে থাকে। আবির আহমেদ, আহা, মাত্রই বাসায় আসলি আর এসেই তোদের শুরু হয়ে গেছে। থাম তোরা, ধমক দিয়ে রুমে গিয়ে রেস্ট নে। আয়রাতের এতক্ষণ মন খারাপ থাকলেও অয়ন আব্রাহামকে তাদের বাপির বকা দেয়াতে আয়রাত হেসে দিল। তা দেখে আবির আহমেদও হালকাভাবে হেসে দিলেন। আব্রাহাম, বাপি, আমার বাইরে কিছু দরকারি কাজ ছিল, তো আমি যাই। আবির আহমেদ, আরে মাত্রই না বাসায় এলি, পরে যা। আব্রাহাম, না বাপি, খুব জরুরি কাজ, আমি কিছুক্ষণের মধ্যেই এসে পড়ব। এই বলে আব্রাহাম দ্রুত পায়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। আব্রাহামের কানে ব্লুটুথ ছিল, তাই সে রাশেদের সাথে কথা বলতে লাগলো। আব্রাহাম, রাশেদ, ক্যাচ দেম। রাশেদ, ইয়েস স্যার। আব্রাহাম কথা বলতে বলতে বেরিয়ে গেল। আব্রাহামের আর বুঝতে বাকি নেই যে যেই গাড়িটা তাদের ফলো করছিল তারা আয়রাতের পিছু করতে করতে এসেছিল। আয়রাতের বাবা আশরাফুল আহমেদ চৌধুরী রাজনীতির কাজে জড়িত। চাইলে আর না চাইলেও চারিদিকে তার অনেক শত্রু রয়েছে এবং অনেক সময় শত্রুপক্ষরা বড়দের রাগ প্রতিশোধ ছোটদের উপর তোলে। ঠিক তেমনই হয়েছে আয়রাতের সাথে। আয়রাতের উপর অনেক লোক হামলা করতে চেয়েছিল, কিন্তু আয়রাত সবসময় তার বাপির সুরক্ষায় থাকত, যার ফলে কেউ তাকে কখন কোনো ক্ষতি করতে পারত না। আর আশরাফুল আহমেদের অনেক ক্ষমতা থাকার ফলে কারোর সাহসও হতো না আয়রাতকে আঘাত দেয়ার। কিন্তু যখন থেকে সবাই শুনেছে যে আয়রাত নিজের বাসা থেকে দূরে রয়েছে, তখন থেকে আশরাফুল আহমেদের শত্রুরা চারিদিকে আরও ছড়িয়ে পড়েছে। আজ যখন আয়রাত আব্রাহামদের সাথে শপিংয়ে যায়, তখন শপিং মলে আশরাফুল আহমেদের একজন শত্রু আয়রাতকে দেখে ফেলে এবং তাদের বসকে ফোন দেয়। তারা তাদের চেলাপেলাদের নিয়ে আয়রাতকে পদে পদে নজর রাখতে শুরু করে। আয়রাত যখন আব্রাহামের গাড়িতে ওঠে, তখনও তারা আয়রাতের পিছু ছুটতে শুরু করে এবং আব্রাহাম তা ভালোভাবে বুঝে যায় যে এরা আয়রাতের ক্ষতি করার জন্য এসেছে। আব্রাহামের মাথায় রক্ত উঠে যায়। সবাইকে জানে মেরে ফেলার জন্য ভেবে নেয় আব্রাহাম, কিন্তু গাড়িতে নিজেকে যথাসাধ্য সামলে নিয়েছিল আব্রাহাম। কিন্তু এখন তো আর সম্ভব না, রাগ কন্ট্রোলের বাইরে চলে গেছে তার। আবির আহমেদ, আরে আব্রাহাম তো ওর ফোন এখানেই রেখে গেছে। টেবিলের ওপর থেকে আব্রাহামের ফোন নিয়ে, আয়রাত মা। আয়রাত, জি বাপি। আবির আহমেদ, মা, আব্রাহাম তাড়াতাড়িতে ওর ফোন এখানেই রেখে গেছে, আর ও তো কোথাও ওর ফোন ছাড়া বাইরে যাই না। তুই একটু জলদি বাইরে গিয়ে ওকে ফোনটা দিয়ে আয় না। আয়রাত, শালা উগান্ডা, একটা বাইরে যাবি যা না, সব দরকারি জিনিস তো নিজে যাবি, কিন্তু না, রেখে গেছে ফোন। এখন আমি বাপিকে নাও বলতে পারছি না। ধুর বাবা, ভালো লাগে না। মনে মনে, জি জি বাপি, দিন, আমি দিয়ে আসছি। আবির আহমেদ, এই নে। আয়রাত মুচকি হেসে তার বাপির কাছ থেকে আব্রাহামের ফোনটা নিয়ে বাইরে যেতে লাগলো এবং আব্রাহামকে বকতে লাগলো। বাইরে আসতেই আয়রাত ভাবল যে ফোনটা একবার অন করে দেখুক। যেই ভাবা সেই কাজ। আয়রাত ফোনটা অন করল। অন করতেই দেখল আব্রাহামের ফোনের ওয়ালপেপারে আয়রাতের ছবি দেওয়া।
আয়রাতের একটা হাস্যোজ্জ্বল ছবি ফোনের স্ক্রিনে ভাসছে। এই ছবিগুলো আব্রাহাম যে কখন তুলেছে আয়রাত তা নিজেও জানে না। আয়রাত বকতে বকতে একদম বাড়ির প্রায় বাইরেই চলে এসেছে, কিন্তু ভিতর থেকে দেখা যাচ্ছে যে বাইরে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে। আয়রাত হাঁটছে এবং উকি দিচ্ছে। কেন মনে হচ্ছে যে বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে? ব্যাপার কি, যাই দেখি তো। আয়রাত হাঁটতে হাঁটতে যেই বাইরে এক কদম রাখবে ঠিক তার সাথে সাথেই আয়রাতের চোখের সামনে একটা লোকের মাথায় গুলি লাগলো। লোকটি তার চোখ উল্টে দিল এবং পরক্ষণেই মাটিতে লুটিয়ে পড়ল। লোকটি সোজা গিয়ে আয়রাতের পায়ের কাছে পড়েছে। আয়রাত বাকরুদ্ধ হয়ে লোকটির দিকে তাকিয়ে আছে। আয়রাত যেন বিশ্বাসই করতে পারছে যে সবেমাত্রই কি হয়ে গেল। আয়রাতের হাত পা সব থরথর করে কাঁপছে, চোখে পানি টলমল করছে। আয়রাত কাঁপতে কাঁপতে মাথা তুলে ওপরে তাকাতেই দেখল আব্রাহাম গুলি হাতে হিংস্র চোখে তাকিয়ে আছে। আব্রাহামের হাতে থাকা গুলি থেকে ধোঁয়া বের হচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে যে আব্রাহামই গুলি করেছে। আব্রাহামকে এই অবস্থায় দেখে আয়রাতের হাত থেকে ফোন নিচে পড়ে গেল। আয়রাত কান্নারত চোখে আব্রাহামের দিকে তাকিয়ে আছে। তার যেন দম আটকে যাচ্ছে। আয়রাত আশেপাশে চোখ বুলিয়ে দেখল যে আরও অনেক লোক, প্রায় 10-12 জনের মতো মানুষ আধামরা হয়ে পড়ে আছে। তাদের পাশে দাঁড়িয়ে আছে আব্রাহামের বডিগার্ডরা। যারা নিচে পড়ে কাতরাচ্ছে তারা প্রায় মরেই গেছে। মনে হয় না পুনরায় কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে। আব্রাহাম যেই লোকটিকে গুলি করেছে তার শার্টের কলার ধরে উঁচিয়ে চিৎকার করতে বলতে লাগলো, জানোয়ার, সাহস কি করে হয়? বল, সাহস কি করে হয় তোদের আমার জান পাখির দিকে নজর দেয়ার? তোদের সাহস অনেক বেশি হয়ে গেছে, তাই না? তোদের সাহস আজ আমি বের করে দিব। তোরা তোরা আমার আয়রাত, আমার কলিজার দিকে হাত বাড়িয়েছিস। আজ তোদের কলিজার টুকরো টুকরো করে কেটে আমি রাস্তার কুকুরদের খাওয়াবো। তোরা আমার আয়রাতের ক্ষতি করতে এসেছিলি, তাই না? আমার আয়রাতের এখন দেখি তোদের কে বাঁচায়। এই কথা বলে আব্রাহাম তার হাতে থাকা গানের বাকি সব গুলিগুলো সেই লোকটির বুকে শুট করে দিল। নদীর পানির মতো রক্ত বইতে শুরু করলো। আয়রাত চমকে চিল্লিয়ে উঠল। আয়রাত কিচে চোখ বন্ধ করে দুহাত দিয়ে নিজের কান চেপে ধরল। আয়রাত আর নিতে পারছে না এইসব। প্রচুর ভয়ে আয়রাত তার হাত দুটো মুঠিবদ্ধ করে বেশ কয়েক কদম পিছিয়ে গেল। আয়রাতের ভয়ে গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আয়রাত পিছাতে পিছাতে বাড়ির ভিতরে এসে পড়ল। একসময় সে দৌড়ে একদম বাড়ির ভিতরে চলে গেল। আব্রাহামের এতক্ষণে হুঁশ ফিরল যে আয়রাত তো সবকিছু দেখে ফেলেছে। এখন কি হবে? ওহ নো, আয়রাত আয়রাত কেন এখানে এসেছিল? ও তো সব দেখে ফেললো। এবার আমি কি করব? না না, যে করেই হোক আয়রাতকে সামলাতে হবে, বোঝাতে হবে আমার। রাশেদ, রাশেদ, জি স্যার। আব্রাহাম মুহূর্তের মধ্যেই যেন এইখানটা একদম আগের মতো হয়ে যায়। কেউ যাতে ভুল করেও টের না পায় যে এখানে আদৌ কিছু হয়েছিল কিনা। ওকে, জি জি স্যার। আব্রাহাম তার গান রাশেদের কাছে দিয়ে গেল এবং দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। তার মাথায় এখন শুধু আয়রাতের কথা ঘুরপাক খাচ্ছে। তার মনে ভয় আবার বাসা বেঁধেছে, আয়রাতকে হারানোর ভয়। আয়রাত যদি আবার আব্রাহামকে ভুল বুঝে দূরে সরে যেতে চায় তাহলে আব্রাহাম তো মরেই যাবে। সম্ভব না, একদমই সম্ভব না আয়রাতকে ছাড়া আব্রাহামের থাকা। আব্রাহাম এসব ভাবছে এবং বাড়িতে যাচ্ছে। আয়রাত এক দৌড়ে বাড়ির ভিতরে এসে পড়ে। কাউকে কিছু না বলেই একেবারে নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে আয়রাত ফ্লোরে বসে পড়ে। আয়রাতের মাঝে ভয় কান্না দুটোই একসাথে কাজ করছে। মুখে হাত চাপা দিয়ে আয়রাত কান্না করতে লাগলো। চোখের সামনে বারবার লাশগুলো ভেসে আসছে। আব্রাহাম, আপনি একজন খুনি। খুনি আপনি মানুষ মারেন। আমি নিজের চোখে আপনাকে গুলি করতে দেখেছে। আপনি খুনি। আয়রাত এইসব বলছে আর কান্নাই করে চলেছে। আব্রাহাম দৌড়ে আয়রাতের রুমের সামনে এলো। আয়রাত, আয়রাত, জান পাখি, জান আমার, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। প্লিজ দরজা খুলো, প্লিজ। আয়রাত, আপনি যান প্লিজ এখন এখান থেকে। আমি কারো সাথে এখন কথা বলতে চাচ্ছি না। প্লিজ লিভ মি অ্যালোন। আব্রাহাম, আয়রাত, প্লিজ আমাকে এক্সপ্লেন করতে দাও। তুমি যা ভাবছো তা নয়। আয়রাত, আপনি শুনেননি আমি একবার কি বলেছি? যান প্লিজ এখান থেকে। আব্রাহাম বুঝল যে এখন আয়রাতকে একা থাকাই ভালো হবে, আর এখন সে কারো কথাই শুনবে না। অবশেষে আব্রাহাম আয়রাতের কাছ থেকে এসে পড়ল। আব্রাহাম নিচে নেমে পড়ল। আবির আহমেদ দেখল যে আব্রাহামের মন খারাপ। তা দেখে আবির আহমেদ জিজ্ঞেস করল, আব্রাহাম বাবা? আব্রাহাম, হুম বাপি। আবির আহমেদ, কিছু কি হয়েছে? আব্রাহাম, না তো বাপি। আবির আহমেদ, তাহলে তোর মুখ অমন কেন? আব্রাহাম, না বাপি, কিছু হয়নি, সব ঠিক আছে। আবির আহমেদ, আচ্ছা আয়রাত মামুনি কোথায়? আব্রাহাম, আছে ওর রুমে। আবির আহমেদ, আরে রুমে কি করছে? যা যা ডেকে নিয়ে আয়, সবাই একসাথে খাবো। আব্রাহাম, না মানে বাবা, আসলে আয়রাতের একটু শরীর খারাপ, অনেক ধকল গিয়েছে তো তাই আর কি, ও মনে হয় ঘুমোচ্ছে। আবির আহমেদ, ও আচ্ছা আচ্ছা, থাক তাহলে, ডাকার দরকার নেই, তুই আয়, খেয়ে নিবি, আমি অয়নকে ডেকে আসি। আব্রাহাম, হ্যাঁ বাপি, ঠিক আছে। অন্যদিকে আয়রাত, আয়রাত, আব্রাহাম একজন খুনি। ও যে কাউকে খুন করতে পারে। যেখানে ও নিরীহ মানুষদের মারতে পারে সেখানে ও যে কাউকেই মেরে ফেলতে পারে। আমি করব না, আমি বিয়ে কখনোই না। আর যাই হোক, একজন খুনিকে আমি বিয়ে করতে পারবো না।
আয়রাত এইসব কথা ভাবছে এবং একসময় কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। রাতে আয়রাতের ঘুম ভেঙে গেল। মাথাটা খুব ভার ভার লাগছে তার। কান্না করার ফলে এমনটা হয়েছে। ঘুম থেকে উঠে আবারও আয়রাতের সেই মানুষ মারার দৃশ্যগুলো চোখে ভাসতে লাগলো। আয়রাত তার দুহাত দিয়ে মাথা চেপে ধরল। মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে তার। আয়রাত ধীরে ধীরে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। ফ্রেশ হয়ে আসতেই দরজায় কারো নক করার শব্দ পেল। আয়রাত গিয়ে দরজা খুলে দিল। দেখল যে তার বাপি দাঁড়িয়ে আছে হাতে খাবার নিয়ে। আয়রাত তার বাপিকে দেখে তাড়াতাড়ি করে ভিতরে আসতে বলল। আরে বাপি, ভিতরে আসুন। আর আপনি কষ্ট করে খাবার নিয়ে আসতে গেলেন কেন? আবির আহমেদ: আরে না মামুনি, এতে কষ্ট কিসের? আসলে তুই তো তখন কিছু খাসনি, ঘুমিয়েছিলি, তাই আর ডাকতে চাইনি। মনে পড়লো তুই তো কিছু খাসনি, তাই খাবার নিয়ে আসলাম। আয়রাত: বাপি, আমাকে নিচে ডাকলেই পারতেন। আবির আহমেদ: না থাক, এখন আর যেতে হবে না। এবার বস আমার কাছে, হাঁ কর, আমি খাইয়ে দিচ্ছি। আর শোন, কেউ কি কারো বাবাকে আপনি বলে ডাকে বল? তুমি করে ডাকবি আমাকে। আমি কি তোর বাবা নই? জানিস, আমার না খুব ইচ্ছে ছিল যে আমার একটা মেয়ে হবে ঠিক তোর মতো। এখন মনে হয় যে আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আয়রাত আর কিছু না বলে তার বাপির পাশে বসে পড়ল, আর তার বাপি তাকে খাইয়ে দিতে লাগলো। আয়রাতের খুব খারাপ লাগছে। কেন জানি আয়রাতের খুব কান্না আসতে লাগলো। টুপ করে আয়রাতের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আবির আহমেদ: আরে মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে মা? আয়রাত: বাপি, জানো তুমি না খুব ভালো বাপি। আবির আহমেদ: আরে মা। এই বলে আয়রাত আবির আহমেদকে জড়িয়ে ধরলেন। এর মধ্যেই অয়ন এলো এবং দেখল আয়রাত তার বাপিকে ধরে কাঁদছে এবং তার বাপি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। অয়ন: উহুম উহুম, দরজায় দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে। আয়রাত মাথা তুলে দরজায় তাকালো, দেখল অয়ন। আবির আহমেদ অয়নকে দেখে বলে উঠল, অয়ন যে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। অয়ন: বাবা, মেয়ের আদর দেখে এখন আমি নিজেই একটু ইমোশনাল হয়ে গেলাম। তো আদর কি একা শুধু নিজের মেয়েকেই দিবে, নাকি আমার জন্যও কিছু থাকবে? আয়রাত